আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমরা আজকে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। আজকের গল্পটির নাম অমাবস্যার সেই রাত। চলুন শুরু করা যাক। দিন চারেক হলো খুন হয়েছে পাড়ার কালাম মিয়ার ছেলে সজীব মিয়া। প্রকাশ্যে দিনে দুপুরে কে বা কারা জবাই করে খুন করেছে তাকে। এ নিয়ে মামলা হলেও এখনও কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি পুলিশ। এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। দানা পানি ছেড়ে দিয়েছে লোকটি। কী বা করবে সে? ভবে যে আপন বলতে আর কেউই রইল না তার। সজীব ছেলে হিসেবে খুব ভালো এবং নম্র ভদ্র ছিল। কারো সাথে কোনোদিনও ঝগড়া করতে দেখা যায়নি তাকে। তবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি সে। এই তো সেদিন খুন হওয়ার আগ মুহূর্তে কয়েকজন সান্ডাপান্ডা ছেলের লালসার হাত থেকে প্রাণ বাঁচালো যতীনচন্দ্রের কলেজ পড়ুয়া মেয়েটাকে। হয়তো সে জের ধরেই খুন হয়ে থাকতে পারে সে। যাকগে, বাবা ওসব ভেবে আমার কাজ নেই। কোন দিন দেখা যাবে আমাকেও খুন করে ফেলে রাখা হয়েছে এই বড় রাস্তার মোড়ে। তাই বলে কি আমরা চুপ করে বসে থাকব? অবাক হয়ে সুরেশের কাছে জানতে চাইল ফারুক। বলল, তো কি করব? আগাছা উপড়াতে গিয়ে নিজে উপড়ে যাব? না না, মরণকে আমি ভীষণ ভয় পাই। তার চেয়ে বরং কুলি কুলি মানুষ দুবেলা খেটে একবেলা খাবার জোগাড় করব। ওসব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের। ফারুক কিছু বলল না, তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না সে। রাতের বেলা সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে। এ সময় চৌধুরীদের কলা বাগানের পথ ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো তারা। বাগানের মাঝখানটায় কেমন যেন খচখচ শব্দ হচ্ছে। গাছের পাতাগুলো কেমন যেন নড়ে উঠছে। অবস্থা পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে চাইল ফারুক, কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ। মাথার ইশারাই করে বোঝালো ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ রাত এখন অনেক, কমসে কম 12টা হবে। তাছাড়া অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। যদি মন্দ কিছু হয়ে যায় তখন? সুরেশের কথায় যুক্তি আছে, তাই আর ওদিকে না গিয়ে বাড়ির পথেই পুনরায় চলতে লাগলো তারা। কিছু দূর যাওয়ার পর দুজনেই মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে। ফারুক সাহস করে এগিয়ে চললেও সুরেশের কিন্তু প্রচণ্ড ভয় হচ্ছে। মনে মনে রাম রাম জপ করা শুরু করে দিয়েছে সে। শরীরটা যেন ক্রমেই অবশ হয়ে যাচ্ছে তার। হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়েও খাচ্ছে না ওর। অবস্থা বুঝতে পেরেই তাই সুরেশের কাঁধে হাত চেপে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করল ফারুক। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ মটমট শব্দ করে তাদের একেবারে পায়ের সামনে এসে পড়ল একটা চোপডাল জামের ডাল। তাই থমকে দাঁড়ালো তারা। কলিজাটা কেমন যেন কুঁচকে যেতে চাইল তাদের। শ্বাস প্রশ্বাসের যেন থেমে গেছে ঠেকলো। অনেক কষ্ট করে ভেতর থেকে একটা গরম হাওয়া যেন ঠেলে বের হয়ে আসলো দুজনের। এ সময় ধূপ করে নেমে পড়ল বৃষ্টি, সাথে বয়ে চলল ভীষণ ঝড়। একেবারে গাছপালা ভেঙে পড়ার মতো দশা। এই অবস্থা বেগতিক দেখে তাই দৌড় লাগালো তারা। হাঁপাতে হাঁপাতে এসে উঠল চেয়ারম্যান বাড়িতে, কিন্তু রাত বেশি হওয়াতেই ঘুমিয়ে পড়েছে সবাই। এখন কি করবে তারা? সুরেশ জিজ্ঞেস করলো। ফারুক কিছু না বলে তড়িঘড়ি করে এগিয়ে চলল কামলা বাচ্চুর ঘরের দিকে। চেয়ারম্যানের খাস চাকর সে, তবে ফারুকের সাথে বেশ খাতির রয়েছে তার। দরজার সামনে এসে এলোপাতাড়ি থাবড়াতে থাকলো কাঠের তৈরি দরজাটাই। কিন্তু বাইরের ঝড় বৃষ্টির কারণে কোনো শব্দই পৌঁছলো না বাচ্চুর কানে। তার উপর কাঁচা ঘুম। এই ঘুম কি এত সহজে ভাঙে? এভাবে কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে জানালাটার কাছে গেল তারা। ধাক্কা দিতেই খট করে খুলে গেল সেটি। এবার বিদ্যুৎ চমকানিতে আলোয় স্পষ্ট দেখা গেল বাচ্চুর মুখখানি। এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে শরীর যেন একেবারে জমে গেছে শরীরটা খানিক কাঁপতেও শুরু করে দিয়েছে। তাই আর দেরি না করে হাতের মুঠিতে কিছুটা পানি নিয়ে ফারুক ছুটে মারল বাচ্চুর দিকে। পানির স্যাঁতস্যাঁতে পরশ পেতেই আচমকা জেগে উঠল সে। উঠেই বিছানায় দিকে তাকালো ও ও কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।
তাই হাততে হাতড়ে অবস্থা বুঝতে চাইলো। এ কি আবারও বিছানায় পেশাব করে দিয়েছে সে? মনে মনে ভাবলো হারান কবরস্টার ভালো করে টাইট দিতে হবে, বেটা আমার সাথে বিটলামি। ভেজাল ওষুধ দেওয়া না, দুদিনের অ্যাকশন শেষ। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল আকাশে। জানালাটার দিকে চোখ পড়তেই আঁতকে উঠল বাচ্চু। হুমা, এই যেন দুজোড়া মুখ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তার দিকে। ভয়ে কথা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে দোয়াদুরুদ পড়তে লাগলো সে। এ সময় ফারুকের গলার আওয়াজ শুনতে পেয়ে আলগোছে উঠে বসলো ও। কোনোরকমে তাকালো জানালাটার দিকে। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে বলে ফারুককে চিনতে বেশ সময় লাগলো না তার। তাড়াতাড়ি করে বন্ধ দরজাটা খুলে দিলে ফারুক আর সুরেশ ঘরে ঢুকলো। এরপর দুজনকে দুটো শুকনো কাপড় আর একটা গামছা দিলে তা দিয়ে শরীরটা মুছে ভিজে কাপড়গুলো পাল্টে ফেললো তারা। ইতিমধ্যেই বাচ্চু তার হারিকেনটাকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এবার বলল, এত রাতে তোমরা কোত্থেকে? অবাক হয়ে জিজ্ঞেস করলো বাচ্চু। আর বলো না ভাই, কাজ সেরে স্টেশন থেকে ফিরছিলাম, কিন্তু চৌধুরীদের কলা বাগানটায় আসতে কিসব কাণ্ড কারখানা ঘটলো আমাদের সাথে। সুরেশ তো ভয় কাট, আমিও কম ভয় পাইনি। এর মধ্যে বৃষ্টির আরেক ঝড় শুরু হলে কোনোরকম দৌড়ে তোমার কাছে চলে এলাম। বেশ করেছ, এখন শুয়ে পড়ো তো দেখি। সকাল হলে বাড়ি যেও কোন। হারিকেনের প্রদীপটা নেবু নেবু করে শুয়ে পড়ল তারা। বাইরে তখনও ঝড় বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানির পাশাপাশি ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে গুড়ুম গুড়ুম মেঘের চিৎকার। যাই হোক, ভোরের আলো ফুটতেই ফারুক আর সুরেশ বাচ্চু কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে। চৌধুরীদের বাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল গত রাতের কথা। তাই কৌতূহল বশত বাগানে ঢুকলো তারা। ঢুকে দেখল চৌধুরীর ক্ষতবিক্ষত লাশ। পেলে চমকে গেল তাদের। সুরেশ তো দেখেই বিকট চিৎকার মেরে বসল। ফারুক কোনো রকমের তার মুখ চেপে ধরে সেখান থেকে কেটে পড়ল যত তাড়াতাড়ি সম্ভব। বাড়ি ফিরে দুজনের নিম পাতা মেশানোর গরম পানি দিয়ে গোসল সেরে নিল, কিন্তু আসল ঘটনা চেপে গেল সবার কাছে।